নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার মধুর গল্প। গল্পের নাম দেখা। শুনতে থাকুন আজকের গল্প দেখা। রাজধানী এক্সপ্রেস ছেড়ে যাওয়ার পর হঠাৎ হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মটা আজ বড্ড ফাঁকা নির্জন ঠেকছিল নবেন্দ্রর কাছে। নবেন্দ্র চেয়েছিল দূরে বিলীয়মান ট্রেনটার পশ্চাৎ দেশের দিকে। অতি দ্রুত চোখের আড়ালে চলে যাচ্ছে। তারপর মাঠ ঘাট ভেঙে হয়রান হয়ে দৌড়বে দিল্লির দিকে। পৃথা ওই ট্রেনেই দিল্লি গেল। দিল্লিতে দিদি জামাইবাবুর বাড়িতে দিন তিনেক থেকে লন্ডনের ফ্লাইট ধরবে। আপাতত 1 বছরের জন্য, পরে সময়টা বাড়তে পারে। ফাঁকা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবার কোনো মানেই হয় না, কিন্তু একটা মানসিক বৈকল্যে স্থান কাল পরিস্থিতি ভুলে সে বেশ কয়েক মিনিট দাঁড়িয়েই থাকে। ফিরবার কথা মনেই হয় না। তার কারণ পৃথার এই দূরগমনটি বড় আকস্মিক। নবেন একটা অনিশ্চয়তার অশুভ গন্ধ পাচ্ছে। তাদের বিয়ে হয়েছে 3 বছর। এই 3 বছরই পৃথা ব্যস্ত থেকেছে তার বিপুল পড়াশুনো নিয়ে। প্রথম শ্রেণীর মেধাবী ছাত্রী সে নয়, কিন্তু অগাধ পরিশ্রমী, অসম্ভব ধৈর্যশীল এবং উদ্যোগী। নবেনের জ্ঞাতসারে পৃথা অন্তত 100খানেক চিঠি লিখেছে বিদেশে। দিল্লিতে গিয়ে বিভিন্ন মন্ত্রকে যোগাযোগ করেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে পরিচয় করেছে। নিজেকে উপস্থিত করবার একটা নিজস্ব ক্ষমতাও আছে। আর এইসব করতে গিয়ে নবেনের সঙ্গে দাম্পত্য সম্পর্কটা সে প্রায় ভুলেই গিয়েছিল। সংসারের শুরু সেটাই ঠিকমতো হলো না। তাদের মধ্যে ভাব ভালোবাসার কথা শুরু হলেই কেমন করে যেন নানা স্কলারশিপ, গ্র্যান্ট, ফেলোশিপের প্রসঙ্গে চলে যেত। নবেনের উচ্চাকাঙ্ক্ষা নেই বলে পৃথা থাকবে না কেন? সেটা তো দোষেরও নয়। এবং শেষ পর্যন্ত এই যে কি একটা সায়েন্স স্কলারশিপ নিয়ে সে বিদেশে গেল, এটাও তার নিজেরই কৃতিত্ব। প্রায় বলতো পৃথা সে আর 5টা বাঙালি মেয়ের মতো বিয়ের পর থমকে যেতে চায় না। বলতে নেই, বিয়েটাও পৃথার অনিচ্ছের অঘটন। বাবার দুটো স্ট্রোক হয়ে যাওয়ায় উদ্বিগ্ন বাপ মেয়েকে প্রায় হাতে পায়ে ধরে বিয়েতে রাজি করান। তখন পৃথা ফিজিক্সে এমএসসি করছে। সেই সুবাদে ফুলশয্যা সেরেই কয়েকদিনের মধ্যে বাপের বাড়ি চলে যায় সে। যায় তো যাই, 3 মাস পাত্তা নেই। পরীক্ষার পরপরই কোনো মন্ত্রীর সেক্রেটারির সঙ্গে সমঝোতা করতে দিল্লি গেল তো গেলই। বিয়ের প্রায় 6 মাস বাদে শ্বশুর বাড়িতে এলো। একমুখ হাসি, একটুও বিরক্তি নেই, যেন সে বাড়ির পুরনো বউ। কিছুদিনে দিব্যি শ্বশুর শাশুড়ি, বর আর অবিবাহিত ভাসুরের সঙ্গে মানিয়ে নিল পৃথা। মিষ্টি কথা, মিষ্টি ব্যবহার, মনোমালিন্যের নামগন্ধ নেই। বরকে নিয়ে আলাদা থাকবার ধান্দা নেই। ম্যানিপুলেশন শব্দটার অর্থ পৃথার কাছেই প্রথম শেখে নবেন। শব্দের অর্থ জানলেই হয় না, প্রয়োগ না জানলে সব শব্দই কাগজে থাকে মাত্র। হয়তোবা নিজের ক্যারিয়ারের জন্য লাগাতার তদবির করতে করতেই ম্যানিপুলেশনের প্রয়োগ কৌশল অর্জন করেছিল পৃথা। একটু আহ্লাদি গোলগাল মুখ এবং সামান্য মেদসম্পন্ন চেহারার নল পুতুলের মতো দেখতে পৃথাকে নিয়ে নবেন প্রায় ধন্দে পড়ে যেত। সে প্রায় শৈশব থেকে শ্রৈন্য, অর্থাৎ যখন তার স্ত্রী বলে কিছু ছায়ামাত্র জীবনে ছিল না, তখন থেকেই সে তার ভাবী স্ত্রীর অধীন হওয়ার জন্য তৈরি হচ্ছিল। বিয়ের পরই যে সে বউয়ের অনুগামী হবে, এটাই তার ভবিতব্য ছিল। ওই মনোভাব নিয়েই সে বড় হয়েছে। তার নিজস্ব ধারণা হলো
বিয়েটা একটা টার্মিনাস, জীবনের উদ্যোগ পর্বের ওইখানেই সমাপ্তি। তারপর বউয়ের ছায়ায় নিশ্চিন্তে জীবনটা কাটিয়ে দাও। আর একটা আকাঙ্ক্ষা ছিল, বউ যেন সুন্দরী হয়। তা ভাগ্যক্রমে পৃথা বেশ ভরসা, গঠন দুর্গা প্রতিমার মতো। খুব সুন্দরী না হলেও কেউ একচি করবে না। কিন্তু পৃথার স্ত্রৈণ স্বামী হওয়ার জন্য যে আকাশটা দরকার, সেটা কোথায়? শ্রীবৃক্ষের ছায়া চেয়েছিল সে, কিন্তু বৃক্ষ যদি চঞ্চল এবং চক্রমণশীল হয়, তাহলে ছায়া জুটবে কি করে? সে আশা করেছিল পৃথা তাকে আলাদা ফ্ল্যাটে সংসার পাতবার কথা বলবে, কিন্তু পৃথা সেই ধার দিয়েও গেল না, বরং কথা ওটাই বলেছিল, ও মা, তা কেন? এইখানেই তো বেশ আছি। আমি ট্যুরে কিংবা বিদেশে গেলে তোমাকে দেখবার লোক তো চাই। বাচ্চা কাচ্চার প্রসঙ্গ উঠলে একটুও আঁতকে উঠতো না, আপত্তিও করতো না, শুধু বলতো, হ্যাঁ হ্যাঁ, আমার তো 2-3টে বাচ্চার মা হওয়ার শখ, প্রিপারেশনের জন্য একটু সময় দাও। এমএসসির পর অতি দ্রুত পিএইচডির গবেষণার সুযোগ পেয়েছিল সে। ফার্স্ট ক্লাস না পেয়েও এই সুযোগ পেয়ে যাওয়া যার তার কর্ম নয়। তবে সে খাটত, লাইব্রেরি, ল্যাব, প্রফেসরদের বাড়ি গিয়ে হানা, কম্পিউটার ঘাঁটা, চরকিবাজি আর কাকে বলে। আর তার ওই সাংঘাতিক ব্যস্ততার মধ্যে দাম্পত্য ঢুকবার মতো ফাঁকি পেত না। সুতরাং স্ত্রৈণ হবার স্বপ্নটা পূরণ হলো না নবেনের। তবে সে পৃথার ব্যাপারটা খুব আন্তরিকতার সঙ্গে হৃদয়ঙ্গম করেছে, সমবেদনা এবং সমর্থনও জানিয়েছে। এমনকি মা ঘরের বউয়ের উড়নচণ্ডীপনা নিয়ে মৃদু আপত্তি তোলায় মাকেও বকাঝকা করেছে। এসব উচ্চশিক্ষিতা মেয়ের লাইফ তোমরা বুঝবে কি করে? বলার সময় অবশ্য ভুলেই গিয়েছিল যে তার মা সুচেতা দেবীও পলিটিক্যাল সায়েন্সে এমএ, কিছুদিন অধ্যাপনাও করেছিলেন। দ্বিতীয় সন্তান হওয়ার পর চাকরি ছেড়ে দেন। সব ঠিক আছে, তবু আজ পিতা বিদেশে চলে যাওয়ার পর ফাঁকা প্ল্যাটফর্মে বড্ড কাহিল হয়ে দাঁড়িয়ে রইল নবেন। মনের ভিতর কি একটা যেন গুড়গুড় করছে, নর্মাল লাগছে না। বড্ড দূরে, অনেক দূরে চলে যাওয়া হলো নাকি পৃথার? দূরত্বটা কি বাড়বে? না, এটা যে বিরহ নয়, অন্য ব্যাপার, সেটা বুঝছে নবেন। বিরহের মধ্যে হতাশা থাকে না, মিলনাকাঙ্ক্ষা থাকে, আশা থাকে, একটা সুদূর উজ্জ্বলতার আভাস থাকে। এটা তার নয়, ইংরেজিতে বোধ হয় বলে একে রিজেকশন। মঙ্গল ভাবটা কাটাতে সময় লাগলো। নবেন সম্বিত ফিরে পেয়ে ভারী অন্যমনস্ক ভাবেই ঠিক বাস ধরে বাড়ি ফিরে এলো। রাতে খাওয়ার টেবিলে মা বলল, বিয়ের পর ছেলেপুলে না হলে স্বামী স্ত্রীর সম্পর্ক পাকা হয় না। দাদা নবেনের চেয়ে বছর 4 বড়। মাথা নেড়ে বলল, না ঠিক তা নয় মা, ছেলেপুলে হওয়ার পরও কি ডিভোর্স হচ্ছে না? হচ্ছে, কিন্তু কথাটা হঠাৎ উঠছে কেন? পৃথা বিলেত গেল বলে ভয় পাচ্ছ নাকি? মা একটু অস্বস্তির সঙ্গে বলল, বিলেত আমেরিকা? আজকাল যা হয়ে উঠেছে, ভাবলে ভয় করে। শিবেন হাসল। বিলেত আমেরিকার চেয়ে এদেশ কিন্তু কিছু পিছিয়ে নেই মা। পরিবার প্রথা টিকিয়ে রাখতে পারবে না মা। তবে পৃথা ভালো মেয়ে, লেখাপড়া ছাড়া আর কিছু নিয়ে ভাবে না। আমার বিশ্বাস নবেনের একটা ব্যবস্থা করে ঠিক নিয়ে যাবে ওকে। নবেনের কাছে এসব প্রসঙ্গ স্বস্তিকর নয়, তবে পৃথা তাকে কখনোই বলেনি যে বিদেশে গিয়ে সে তার জন্য ব্যবস্থা করবার চেষ্টা করবে। নবেন একটু কান ঝাঁকিয়ে বলে, না না, বউয়ের আঁচল ধরে বিদেশ যাওয়ার ইচ্ছা আমার নেই। শিবেন বলে, মারে, সুযোগ এলে ছাড়বি কেন? পৃথা তো আর পর নয়, স্বামীর জন্য এটা সে করতেই পারে। বেচারা তো নিজের চেষ্টায় চান্স পেয়ে বিদেশে গেছে, তাতে তোর ইগো প্রবলেম হওয়ার কথা নয়। নবেন বিরক্ত হয়ে বলে, আমার বিদেশে যাওয়ার ইচ্ছে থাকলে চেষ্টা আমি নিজেই করতাম।
আমার কোয়ালিফিকেশনে যাওয়াই যায়, কিন্তু আমার ইচ্ছেই নেই। বাবা পরিতোষ এতক্ষণ কথাই বলেননি, এবার বললেন, তাহলে বৌমা যদি বিলেতেই ভালো চান্স পেয়ে যায় আর থেকে যায় তাহলে কি করবি? আমাকে একবার বলেওছে ওর বিলেত বা আমেরিকায় থাকা খুব পছন্দ। নবেন গম্ভীর হয়ে বলে, ভেবে দেখতে হবে, এখনই এসব আলোচনার সময় হয়নি। মা বলল, বিলেত যাওয়া তোর অপছন্দ হলে তুইও তো ওকে বারণ করতে পারতিস, করলি না কেন? মারে, ওর বিলেত যাওয়া আমার অপছন্দ কেন হবে? ইচ্ছে করলে যেতেই পারে, অপছন্দটা তো আমার নিজের ক্ষেত্রে। আবহাওয়া উত্তপ্ত হচ্ছে দেখে বুদ্ধিমান পরিতোষ আলোচনা অন্যদিকে ঘুরিয়ে দিলেন। নবেন কিন্তু ভালো করে খেলো না, পেলে ছড়িয়ে উঠে পড়ল। পরদিন দিল্লি পৌঁছে পৃথা ফোনে সংবাদ দিল। খুব ব্যস্ত বলে বেশি কথা বলতে পারল না। দিন পাঁচেক পরে মেল চেক করতে গিয়ে অফিসে নবেন পৃথার লন্ডনে পৌঁছানোর খবরও পেয়ে গেল। লন্ডনে পৌঁছে পৃথার খুব রোমাঞ্চ হচ্ছে। ভীষণ সুন্দর, ভীষণ ভালো শহর। অ্যাকোমোডেশনের ব্যবস্থা এখনো হয়নি, অস্থায়ী বন্দোবস্ত আছে। জবাবে নবেন তাকে শুভেচ্ছা জানালো, ভালোবাসা এবং চুম্বনও। তবে আবেগটা তেমন কাজ করছিল না। একটা অসম্পূর্ণ সম্পর্ক কেমন যেন স্মৃতির চেহারা নিচ্ছে। পৃথা তার বিধিসম্মত বউ বটে, কিন্তু যেন আপনজন নয়, পর মহিলা। এরপর প্রায় দিন 20 ফাঁক ফের ইমেল এলো। পৃথা একটি চমৎকার দক্ষিণ ভারতীয় পরিবারে পেইং গেস্ট হওয়ার সুযোগ পেয়েছে। কাজের জায়গা খুবই কাছে, পার্ট টাইম জব পেয়ে গেছে, খুবই ভালো আছে। পৃথা যে সব বাধা জয় করবেই এই আস্থা নবেনের আছে। নাছোড়বান্দা, ধৈর্যশীল, সর্বদা আশাবাদী এবং অমিত পরিশ্রমী ম্যানিপুলেটররা কখনোই ব্যর্থ হয় না। কিন্তু দুটো মেলেরই কোথাও কোনো আবেগ, ভালোবাসা বা চুম্বনের কথা নেই। নবেন পৃথার স্বামী, নিজস্ব মানুষ, কিন্তু সেই ভাবটা কোথাও প্রকাশ পাচ্ছে না। বিয়ের পর সে আর পৃথা দেহগতভাবে মিলিত হলেও নবেন ঠিকই বুঝত পৃথা ব্যাপারটা উপভোগ করছে না। তাড়াতাড়ি দায় সারাভাবে ব্যাপারটা মিটিয়ে ফেলত এবং ঘুমত। সারাদিন দেদার দৌড়ঝাঁপের ফলে বোধহয় ওর ঘুম ছিল খুবই গভীর। সারা রাত জেগে প্রেমালাপ কখনোই করেনি পৃথা। নবেনের ধন্দ কাটছে না। 3 মাস বাদে পৃথা একটা ফোন করলো। হ্যাঁ শোনো, হ্যালো, আমি একটা খুব ভালো স্কলারশিপ পেয়ে গেছি। মা, খুব ভালো কথা। বোধহয় আমি এখন পার্মানেন্টলি এখানে থেকে যেতে পারবো। পার্মানেন্টলি? হ্যাঁ। ইস, আমার যে কি থ্রিলিং লাগছে। এর মধ্যে জানো, একটা মিনি ট্যুরে ইউরোপও ঘুরে এসেছি। এখানে যে কাজের কত সুযোগ। ভালো, খুব ভালো। দেশে কবে আসবে? ওমা, এখন তো যাওয়ার প্রশ্নই নেই, কাজের ভীষণ চাপ, ওসব পরে ভাবা যাবে। তোমরা সবাই ভালো তো? হ্যাঁ, দেশে যতটা ভালো থাকতে পারা যায়। একটা অ্যাপার্টমেন্টও নিয়েছি। নিজের জায়গা না হলে কাজকর্মের খুব অসুবিধে হয়। কিনলে নাকি? হ্যাঁ হ্যাঁ, ক্রেডিটে ছোট্ট অ্যাপার্টমেন্ট, তবে কোজি। কিন্তু সবাইকে জানিয়ে দিও কেমন। ভালো থেকো। নবেন বুঝতে পারল না এটা বিরহ কাতর স্বামী স্ত্রী সংলাপ হওয়া উচিত কিনা। সাধারণত নবেনের তেমন কোনো কেনাকাটা করবার থাকে না। ডিসেম্বরের এক সন্ধ্যেবেলায় সে অফিস থেকে বেরিয়ে এক কলিগের পাল্লায় পড়ে সল্টলেকের শপিং মলে ঘুরে বেড়াচ্ছিল। ঘ্যাম জায়গা, বিস্তর জিনিস। নবেনের জিনিসপত্র বেশি লাগে না। তার কলিগ শুভ্র সংসারী মানুষ, ইংরেজি নববর্ষে কার্ড আর গিফট কিনতে ব্যস্ত। নবেন এপাশে ওপাশে ঘুরছে। হঠাৎ একটি নারী কণ্ঠ বলে উঠল, হে যে, আপনি রণজিৎ না? নবেন একটা দোকানের শোকেসে বিচিত্র সব মোবাইল দেখছিল। তার এই যন্ত্র নেই,
অপ্রয়োজন মিথায় কেনার কথা মনে হয়নি। তবু দেখতে দোষ কি? সে সোজা হয়ে মহিলার দিকে তাকালো। ছোটখাটো চেহারা, শ্যামলা, তুলনায় বেঢপ বড় একটা চশমা চোখে, সাদামাটা একটা হলুদ রঙা শাড়ি, আর গায়ে কমলা রঙের শাল জড়ানো একটা মেয়ে। বয়স 26-27। মুখের ডৌলটা ভারী মিষ্টি। নবেন মাথা নেড়ে বলল, না না, আমি রণজিৎ নই। মেয়েটা বেশ অবাক, অবিশ্বাসের গলায় বলল, নন? না, আমি নবেন বোস। মেয়েটা যেন একটু হতাশার গলায় বলল, ক্ষমা করবেন, ভুল করে ফেলেছি। আপনি কিন্তু ঠিক রণজিতের মতোই দেখতে, তবে 12-13 বছর আগের দেখা তো। কিছু মনে করবেন না প্লিজ। আরে না না, এরকম ভুল তো লোকে আকছার করে। মেয়েটার ডান হাতে একটা দড়ি বোনা সুন্দর ব্যাগ, তাতে কেনাকাটা জিনিসপত্র, মা কাঁধে ঝুলছে কালো ভ্যানিটি ব্যাগও। চোখের বিষয়টা এখনো কাটেনি। বলল, আমি আসলে একটু আনমনা মানুষ, মাঝে মাঝে এরকম ভুল করে ফেলি। বলে হাসল। এই হাসিটা যেন মেয়েটার বয়স বছর 10 পিছিয়ে দিল হঠাৎই। একেবারে সহজ সরল শিশুর মতো হাসি, দুপাটি সুচারু সাদা দাঁত। নবেনের বেশ লাগলো মেয়েটাকে। বলল, কলকাতা শহরে আনমনা মানুষের কিন্তু বিপদ। বিপদে পড়ি না কি আর? প্রায় রাস্তা পেরোতে গিয়ে গন্ডগোলে পড়ে যাই। 2 তো ট্রাফিক পুলিশের বকুনিও খেতে হয়েছে। বাই দা ওয়ে, আমার নাম সঞ্চিতা মিত্র, সেক্টর 5-এ থাকি। আপনি আপনি কি সল্টলেকে থাকেন? না, কাকুর গাছে। রণজিৎকে কোনো আত্মীয় নাকি? মেয়েটি বোধহয় আলাপি মানুষ, মাথা নেড়ে বলল, না না, রণজিৎ শিলিগুড়ির ছেলে, আমাদের পাড়াতে থাকতো, খুব ভালো ফুটবল প্লেয়ার। একটা খুনসুটির সম্পর্ক ছিল আমাদের। খুনসুটি? হ্যাঁ, খুব খেপাতো আমাকে, আসলে আমার দাদার বন্ধু। এনি সফট কর্নার? খুব হাসলো মেয়েটি, শিশুর মতো। বলল, আরে ও বয়সে কি আর খারাপ লাগে? 12-13 বছরের মধ্যে আর দেখা হয়নি বুঝি? কি করে হবে? রণজিৎ কলকাতায় চলে এলো খেলতে, আর তারপর থেকেই কোনো খবর নেই। শুনেছিলাম নাকি খেলার সুবাদে রেলে চাকরি পেয়েছে, কোথায় আছে কে জানে। তাকে মিস করেন বুঝি? আরে না না, ওসব ব্যাপার নয়, চেনা ছিল ওই পর্যন্তই, কিন্তু হুবহু আপনার মতোই দেখতে, লম্বা চিপচিপে, একই রকম লম্বাটে পুরুষালী মুখ, এমনকি গোপটা পর্যন্ত। মানুষে মানুষে চেহারার মিল তো থাকতেই পারে। আপনি শিলিগুড়ির মেয়ে বললেন, সেক্টর 5-এ কি আপনার শ্বশুর বাড়ি নাকি? না না, আমার এখনো বিয়েই হয়নি। রিটায়ার করবার পর বাবা কলকাতায় সেটেল করলেন, আমি একটা স্কুলে পড়াই। আপনি? আমি ব্যাংকে। সুব্রতার কেনাকাটা সেরে বেরিয়ে এসে ডাকলো, এই যে নবেন। হ্যাঁ, এই যে, সব কেনাকাটা হয়ে গেল? হ্যাঁ। লেটস হ্যাভ সাম কফি। ও সরি, ইউ আর বিজি? আরে না না, এর সঙ্গে এখানেই আলাপ হলো, আমাকে ওর এক চেনা লোক বলে ভুল করেছিলেন। আচ্ছা ম্যাডাম, আসি, নমস্কার। আচ্ছা নমস্কার, আসুন। শুভ্র কিন্তু খুব স্পোর্টিংলি বলল, ম্যাডাম আপনিও আসুন না, একসঙ্গে একটু কফি খাই, আজ কিন্তু জব্বর ঠান্ডাও পড়েছে। থ্যাংক ইউ, কিন্তু আজ আমার একটু তাড়া আছে, কিছু মনে করবেন না। পথে ঘাটে এরকম ঘটনা তো কতই ঘটে, মানুষ ভুলেও যায়। প্রায় 8 মাস বাদে পৃথা ফোন করলো। ফোন করবার ব্যাপারে পৃথার হয়তো কিছু হিসেব নিকেশ আছে, কিন্তু ইমেল 10-15 দিন বাদে বাদেই করে, এবং তাতে নিজের খবরই দেয়। সবই সাকসেস স্টোরি, তাতে নবেন সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে না। টেলিফোনে পৃথা স্কটল্যান্ড ভ্রমণে সংক্ষিপ্ত বিবরণ দিল। জেফারসন নামে
এক অধ্যাপকের প্রশংসা করল এবং বলল সে একটা মিনি অস্টিন গাড়ি কিনেছে, লাল টুকটুকে, ছোট্ট আর ভারী কিউট। তো নবেন যথাসাধ্য আনন্দ প্রকাশ করল এবং পৃথাকে জীবনে আরও এগিয়ে যেতে বলল। একেবারে শেষে জিজ্ঞাসা করল, কবে আসবে? মারে, আসবো কেন? এখন তো আসবার কোনো প্রশ্নই নেই, কত কাজ। কিন্তু তোমাকে যে ভুলতে বসেছি। আহা, ও আবার কি কথা, ভুলবে কেন? তুমি আর আমি যদি দুদেশেই থেকে যাই তাহলে তো সম্পর্কটা উঠেই যাবে। তা যাবে কেন, সম্পর্ক ঠিকই থাকবে। কিন্তু দেখো, কেরিয়ারটারও একটা দাম আছে। হয়তো এখানকার কাজ শেষ হলে আমি ইউএসএ চলে যাব, সেখানেও কথাবার্তা চলছে। খুব শিগগির তো দেশে ফেরবার চান্স নেই। কাজে ওসব ভেবে মন খারাপ করো না। আমার স্বপ্ন, আগে স্বপ্ন সফল হোক। ডিসেম্বরের পরই জুলাই, এক ঘোর বর্ষার দিনে তার বন্ধু সুবীরের বিবাহ বার্ষিকীতে তাকে যেতে হয়েছিল। উপহার কেনা ছিল না বলে সিটি সেন্টার নামে এক শপিং মলে নিজের নতুন মারুতি গাড়িটা পার্ক করে কিছু কিনতে নামলো নবেন। কিন্তু কেনাকাটায় সে বিশেষ অপটু। কি উপহার দেবে, কত টাকা বাজেট, এসব কিছু ঠিক করতে পারছিল না। একেবারে সোনা দানা, একবার ভাবলো সোনা দানা, একবার ভাবলো বই, একজোড়া মোবাইল ফোন, কিংবা শাড়ি, ধুতি, পাঞ্জাবি, এসবের কথাও মাথায় এলো, কিন্তু কিছুই স্থির করতে পারছিল না। সিটি সেন্টারের অতিশয় চাকচিক্যময় দোকানগুলোর বাইরে ঘুরে ঘুরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিল এবং সেই তখনই আচমকাই মেয়েটাকে দেখতে পেল। হাতে সেই দড়ির ব্যাগ, চোখে চশমা, সবুজ শাড়ি আর ব্লাউজ। আপনি সঞ্চিতা না? আপনি নবেন বলে সেই শিশুর মতো হাসি। মুগ্ধ হয়ে গেল নবেন। এত ভালো হাসি কারোর দেখেনি সে। বলল, আপনি এখানেই কেনাকাটা করেন বুঝি? এটা কাছে হয়, তাছাড়া কেনাকাটা আমার এক বাতিক। খুব জিনিস কিনি বলে মা খুব বকে, কিন্তু কি করব, শপিং যে আমার একটা নেশা। আপনি আপনি এখানে যে? আমি আবার আপনার উল্টো, কেনাকাটা একদম পারি না। আমার বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারি, তাই উপহার কিনবো বলে নেমেছি, কিন্তু কি যে কিনবো সেটাই ঠিক করে উঠতে পারিনি। বাজেট কত সেটাও ঠিক করিনি। ব্যাংকের ক্রেডিট কার্ড আছে, সুতরাং যা খুশি কিনে ফেলবো। কি দেওয়া যায় বলুন তো? ম্যারেজ অ্যানিভার্সারিতে দামি জিনিস দেবেন কোন দুঃখে? সস্তার দেখনসই জিনিস দিলেই তো হয়। আর কেনাকাটা সমস্যা থাকলে শিখে নিয়ে এলেই তো হয়। সেটা কিন্তু সম্ভব নয়। আমার স্ত্রী একজন আছেন বটে, তবে তিনি এখন বিলেতে নিজের কেরিয়ার তৈরি করছেন। বাহ, দারুণ ব্যাপার তো। হ্যাঁ, দারুণ এবং নিদারুণও বলতে পারেন। তিনি এদেশে আদৌ ফিরবার কথা ভাবছেন না। তাতে কি হলো, আপনিও চলে যান। দেখুন ম্যাডাম, আমি বিদেশ প্রেমিক নই। সাহেবরা খেটে খুটে তাদের দেশটাকে ঝাঁ চকচকে করে রেখেছে, আর আমি সেখানে গিয়ে হামলে পড়ে লুটে পুটে খাবো, এই আইডিয়াটা আমার পছন্দ নয়। ও বাবা, আপনি তো বেশ ইগোইস্ট দেখছি। নাকি বউ বিলেতে গেছে বলে প্রেস্টিজে লাগছে? না না, সে ব্যাপার নয়। যে গেছে যাক, আমি যেতে রাজি নই। পুরুষদের অনেক কমপ্লেক্স। তা হবে হয়তো। আচ্ছা, লেটস ড্রপ দ্য সাবজেক্ট। এখন চলুন তো। এরপর সঞ্চিতা তাকে সঙ্গে নিয়ে একটা বুটিক থেকে চমৎকার একটা ঘর সাজানো জিনিসপত্র কিনে দিল, মাত্র 1200 টাকার মধ্যে। তারপর বলল, চলুন আপনাকে কফি খাওয়াই। কফি খেতে খেতে নবেন বলল, ভাগ্যিস ভাগ্যিস আপনার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, নইলে উপহার নিয়ে অকুল পাথারে পড়ে গিয়েছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ কিসের?
কেনাকাটা করতে তো আমার ভালোই লাগে। বউয়ের চিঠি পেয়েছেন? আজকাল চিঠি আবার কেউ লেখে নাকি, ইমেল করে, তাও 15-20 দিন পর পর। ইমেলই আদান প্রদান হয়, আর 3 মাস পর পর ফোন। মা, সে কি? তার মানে? কতদিন বিয়ে হয়েছে আপনাদের? এই তো 4.5 বছর। বউ বিলেতে আছে কতদিন? 1.5 বছর হলো। তাহলে ইমেল আর ফোন এত কম হচ্ছে কেন? পৃথা আসলে কোনো নম্বর দেয়নি, আমাকে ফোন করতে বারণ করেছে। ভীষণ ব্যস্ত তাই, বাড়িতে তো থাকেই না। ইমেল অবশ্য আমি প্রায়ই করি, কিন্তু 15 দিন পর পর চেক করে। রাগ করে যায়নি তো? না, পৃথা কাজের মেয়ে, রাগ অভিমান নেই। আপনার স্ট্রিট ভেঞ্চারের কথা জেনে ভীষণ ভালো লাগছে। আমাদের দেশের মেয়েরা তো আকাশের দিকে তাকাতেই ভয় করে। প্লিজ, প্রসঙ্গটা থাক না, কফিটা বরং এনজয় করি। আচ্ছা ঠিক আছে, 7টা বাজে, নিমন্ত্রণে যেতে হবে তো। ও হ্যাঁ, সময়টা তো খেয়ালই ছিল না। যাবেন কি করে? বাইরে তো এখন প্রচন্ড বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, তবে গাড়ি আছে। চলুন, আপনাকে ড্রপ করে দিয়ে যাই। না না, তার দরকার নেই, আমারও একখানা গাড়ি আছে। ফের কেনাকাটার দরকার হলে আপনাকে পাবো কোথায়? মোবাইল নম্বরটা দিন। ফোন নম্বর নেওয়ার ভিতর দিয়ে দুজনের আজকের পালা শেষ হলো। যাওয়ার সময় সঞ্চিতা বলল, শুনুন, আপনার সঙ্গে যে আমার বন্ধুত্ব হয়েছে সেটা আপনার স্ত্রীকে চিঠি লিখে জানিয়ে দিন। মানে কেন? দিন না, শুনে রাখুন, ইমেল নয় কিন্তু। বেশ ভালো প্যাডের কাগজে লিখবেন আর খামে করে পাঠাবেন। কারণটা কি? যা বলছি তা করেই দেখুন না, ভালো হবে। যা, কিসের ভালো হবে? কিছুই বুঝছি না। মেয়েদের পরামর্শ উপেক্ষা করতে নেই। তবে উপেক্ষা করলো না নবেন। দিন 7 ভেবে তারপর একদিন সত্যি লম্বা একটা চিঠি লিখে ফেললো পৃথাকে। সঞ্চিতাকে যে তার বেশ লেগেছে সেটাও সবিস্তারে লিখলো সঞ্চিতার আনমনা উদাসীন স্বভাবের কথা, আর চমৎকার হাসিটার কথাও। চিঠি ডাকে দেওয়ার 5 দিনের মধ্যে রাত 12টায় পৃথার উত্তেজিত ফোন এলো। হ্যালো, কি ব্যাপার বলো তো? সঞ্চিতাটাকে? সেটা তো চিঠিতে লিখেছি, পড়নি? এই প্রথম পৃথার গলায় অদ্ভুত উত্তেজনা লক্ষ্য করল নবেন। প্রায় চেঁচিয়ে সে বলল, কতদিন পরিচয় হয়েছে? 5 6 হবে। ওর সঙ্গে আর মিশবে না? মেশামেশির ব্যাপার নয়, সবে তো 2 দিন দেখা হয়েছে। সেটা কি আর 2 দিনেই থেমে থাকবে? তুমি এরকম অ্যাজিটেটেড হচ্ছ কেন? জাস্ট একটা। পট করে ফোন কেটে দিল পৃথা। তারপর মাস খানেকের মধ্যে আর সঞ্চিতার সঙ্গে দেখা হয়নি বটে, কিন্তু ফোনে কথা হয়েছে বার কয়েক। আন্তরিক কথাবার্তা, সমবেদনামূলক ভাব বিনিময়। মাস 1.5 বাদে হঠাৎ এক রাতে পৃথার থমথমে গলা পাওয়া গেল ফোনে। তোমার পাসপোর্ট কোথায়? পাসপোর্ট? আমার তো পাসপোর্ট নেই। তুমি তো তা জানো। কেন নেই? পাসপোর্টের কোনো প্রয়োজন তো হয়নি। আমি এসব শুনতে চাই না। তুমি কালই পাসপোর্টের ফর্ম নিয়ে এসো আর পরশুর মধ্যেই জমা দাও। তৎকাল লিখে অ্যাপ্লাই করে দিলে তাড়াতাড়ি পাওয়া যায়। হঠাৎ পাসপোর্টের দরখাস্ত করতে যাব কেন? কোনো প্রয়োজন তো দেখা দেয়নি। কোনো স্কলারশিপ বা ফেলোশিপ বা ইনভিটেশন সেসব তো পাইনি। প্রয়োজনটা তোমার নয়, আমার। সামনের সপ্তাহে আমি তোমার টিকিট পাঠিয়ে দিচ্ছি। কিসের টিকিট? কি ব্যাপার কি পৃথা, বুঝিয়ে বলো। তুমি চলে এসো। তার মানে? হঠাৎ আমি বিলেতে দৌড়বো কেন? আমার বিদেশে যাওয়ার কোনো ইচ্ছেই নেই। আমার তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। ইচ্ছেটা এত দেরি করে হলো? তুমি আসবে কিনা বলো।
এই প্রথম পৃথার গলায় রাগের উত্তাপ পেল নবেন। সে ধরে নিয়েছিল গ্রেট ম্যানিপুলেটররা কখনোই রাগ করে না। যাওয়া সোজা নয় পৃথা, গিয়ে হবেই বাকি। আর তুমি তো ব্যস্ত মানুষ, আমাকে সময় দিতেও পারবে না। তোমার জন্য আমি ছুটি নেব, তাতে তোমার কাজের ক্ষতি হবে না হলে আমি সেটা ঠিক ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। তার মানে তোমার আসবার ইচ্ছে নেই? দেখি তোমার এই অভিনব প্রস্তাবে ইচ্ছেটা জাগে কিনা। আমি জানি, আমি ঠিক জানি ওখানে একটা কিছু হচ্ছে। কি হচ্ছে সে তো তুমিই জানো বলে খুব রাগ করে ফোনটা কেটে দিল পৃথা। আশ্চর্যের বিষয়, পৃথার নতুন এই চরিত্র দেখে একটুও অখুশি হলো না নবেন। তার যেন ভালোই লাগলো ব্যাপারটা। পরদিন অফিস থেকেই সঞ্চিতাকে ব্যাপারটা বলল নবেন। সঞ্চিতা মৃদু স্বরে বলল, আপনি আসলে আপনার স্ত্রীকে এতদিন ঠিক বোঝেননি। তাই হবে হয়তো, কিন্তু এখন কি করি? বারে আপনার যাওয়াই উচিত। আমার তো ইচ্ছে হচ্ছে না। আপনি কি নারীবাদী বলেই আমার স্ত্রীর পক্ষ নিচ্ছেন? মা, আপনি কি ভেবেছিলেন আমি আপনার পক্ষ নেব? নিরপেক্ষ থাকতে পারতেন তো। আমি তো নিরপেক্ষই, আপনি অন্যদিকে ঝুঁকে আছেন বলে পক্ষপাত দেখছেন। কোন দিকে ঝুঁকে আছি? আপনি আপনার স্ত্রীর উল্টো দিকে ঝুঁকে আছেন। ওর দোষ কি বলুন তো? নিজের কেরিয়ার তৈরি করছেন, এই তো। আর কোনো দোষ আছে কি? না, অন্তত আমার জানা নেই। তাহলে সি ইজ গুড, নাথিং রং। ওর আবেগ কম, ভালোবাসা কম। ওসব আপনারই আরোপিত ব্যাপার। ভালোবাসার কথা না বলাটাই অপরাধ নয়, বরং যারা ভালোবাসার কথা বেশি বলেন তাদের দুধে জল আছে। আপনি তো পৃথাকে চেনেনই না, তাহলে বলছেন কি করে? মারে, আমি ওর বয়সী একটা মেয়ে। এরা মেয়েদেরকে অনেক বেশি বোঝে। খুব অনিচ্ছের সঙ্গে পাসপোর্টের দরখাস্ত জমা দিল নবেন, তৎকাল স্কিমেই। এবং পাসপোর্ট অফিসের প্রত্যাশিত হয়রানির পর পেয়েও গেল। 3 দিনের মধ্যেই পৃথার ফোন। পাসপোর্ট পেয়েছো? হ্যালো হ্যালো, পাসপোর্ট পেয়েছো? পেয়েছি। এখানে কিন্তু খুব শীত, তবে তোমাকে বেশি গরম জামা আনতে হবে না। এখানে অনেক বেশি ভালো জিনিস পাওয়া যায়। টিকিট আর 200 পাউন্ডের চেক পাঠিয়ে দিচ্ছি, পেয়ে যাবে। কেন পৃথা, এসব করছো কেন? আমার ইচ্ছে। আমি কিন্তু 2 সপ্তাহের বেশি ছুটি পাবো না। আগে এসো তো, যাওয়ার কথা পরে। তার বিলে যাওয়ার কথা শুনে দাদা শিবেন এবং বাবা পরিতোষ খুব খুশি। মা খুব একটা খুশি নন, তবে তেমন কোনো মন্তব্য না করে শুধু বললেন, দেখো মাপ কতক্ষণ থাকে। অফিস থেকে অনায়াসেই 1 মাসের ছুটি মঞ্জুর হলো। কলিগরা দারুণ আনন্দ প্রকাশ করলো। বেশ একটা উৎসবের মেজাজ। যাওয়ার আগের দিন সঞ্চিতা তাকে ডাকলো কফি শপে। অক্টোবরের এক বিকেল। মৃদু হেসে বলল, মা, বিরহের শেষ হয়েছে তাহলে? যা শুরুই ছিল না তা শেষ হওয়ার প্রশ্নই ওঠে না। এখনো স্ত্রীর উপর রাগ পুষে রেখেছেন। আশ্চর্য। রাগ, ফিলিং অফ রিজেকশন। ওকে যখন রাজধানী এক্সপ্রেসে তুলে দিয়ে এলাম তখনও তেমন কোনো মন খারাপ দেখিনি, বরং নিজের ব্যাপার নিয়েও ভারী ব্যস্ত। পুরুষরা যে মেয়েদের কাছে কি চায়, একটা ভালো মেয়ে চান্স পেয়ে নিজের চেষ্টায় বিদেশ যাচ্ছে, তার তো থ্রিলই হবে। আপনি থ্রিলটা উপভোগ করতে পারতেন। যাকে বাদ দিন, আমি কিন্তু কিছুতেই যেতাম না, শুধু আপনার কথায় যাচ্ছি। কথাটার প্রতিবাদ করল না সঞ্চিতা। বড় বড় চশমার ভিতর দিয়ে নিবিড় চোখে তার দিকে চেয়ে একটু সিক্ত গলায় বলল, এখন থেকে আমার সব কথা শুনবেন।
কিন্তু কেন যে আপনি আমাকে পরামর্শটা দিলেন সেটাই বুঝলাম না। স্বামী স্ত্রীর মধুর মিলন ঘটানোর জন্য, নাকি আমার স্ত্রীকে আমার উপরে টেক্কা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য? কোনোটাই নয়। তাহলে ভালোবাসা কথাটার অর্থ জানেন? কেন জানবো না, সবাই জানে। আমি যে ভালোবাসার কথা বলছি তার অর্থ কিন্তু আপনার জানা নেই। বেশ, আপনার নতুন অর্থটা বলুন শুনি। নতুন নয়, আসল অর্থটা মানুষ ভুলে গেছে। ভালোবাসার মানে হলো ভালোবাসি যাকে তার ভালোতে বাস করা। বুঝলাম না। আমার আর পৃথার মধ্যে এখনো কিন্তু ভালোবাসা জন্মায়নি। আমি আপনাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। তার মানে যেদিন রণজিৎ বলে আপনাকে ভুল করেছিলাম সেদিন থেকেই আমি আমার বসে ছিলাম না। সিটি সেন্টারে রোজ যেতাম শুধু আপনার জন্যেই। কতদিন পরে এলেন, আর সেদিনই জানলাম আপনি পৃথার। জানেন, বুকে জ্বালা পোড়া হলো। 3 দিন ঘুমোতেও পারিনি। সম্মিত নবেন অনেকক্ষণ বাগরুদ্ধ থেকে বলল, বলেননি আমাকে কেন? বলেননি কেন? কি বলবো বলুন তো? প্রথম যেদিন দেখা হলো তখন বুকের মধ্যে অদ্ভুত আনন্দের রিমঝিম, মাথার মধ্যে যেন অনেক রঙিন বেলুন উড়েছে। ঠিকানা, ফোন নম্বর কিছুই জানতে চাইনি লজ্জায়, কিন্তু জানতাম একদিন ঠিক দেখা হবেই হবেই। আর হলো। কিন্তু যেই শুনলাম আপনার বউ আছে, অমনি এক অদেখা অচেনা মেয়ের উপরে এমন বিদ্বেষ আর ঘৃণা এলো যে আমি অবাক হয়ে ভাবলাম, একজন লোককে ভালোবাসলে কি তার বউটাকে অকারণে ঘৃণা করতে হবে? যে ভালোবাসার সঙ্গে বিদ্বেষ আর ঘৃণাও জন্মায়, সে কেমন ভালোবাসা? এইসব ভেবে 2 দিন জ্বলে পুড়ে মরেছি। তারপর কি করে যেন মনে এলো, ওকে যদি ভালোই বাসি তবে ওর যাতে ভালো হয় তাই করা যাক। কেড়ে নিলে জিনিসটা সবসময় পাওয়া যায় না। কিন্তু আমিও যে জানি আপনিও দুর্বল হয়ে পড়েছিলেন, আর একটু সুতো ছাড়লেই আপনিও পৃথাকে ঘৃণা করতে শুরু করতেন। তাতে আপনিও ছোট হয়ে যেতেন, আর আমিও। দখলদারি তো আর ভালোবাসা নয়। আপনাকে বোঝা কঠিন। না না, মোটেই কঠিন নয়। তবে বুঝবার আর চেষ্টা না করে সবসময় আমার কথা শুনে চলবেন। কি চলবেন তো? নবেন মুখ নিচু করে মাথা নেড়ে বলল, হুম।